নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে 115তম মঙ্গল কথা সুপ্রিয় কথনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বন্ধু বান্ধব, আমাদের যারা সহযোদ্ধা, সহকর্মী, তারা সকলে একসঙ্গে যেমন এখানে আছেন, তেমনই তার পাশাপাশি রয়েছেন এমন সমস্ত মানুষজন যাদের সঙ্গে আমাদের নিয়মিত সংযোগ রয়েছে। এবং সবথেকে বড় কথা, আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ এবং ভিউজ যেটা নিয়ে আমরা প্রতিদিন আপনাদের কাছে আসি, তারপরে আপনাদের সকলের অর্থাৎ পরিবারের সকলের একটা পারস্পরিক সমর্থনের মেলবন্ধনটাই আমাদের আজকে এইখানে নিয়ে এসছে। আজকে 115তম দিনে আজকে কতগুলো বিশেষ ব্যাপার আছে, যেরকম প্রত্যেক দিনই থাকে। সেগুলো বলার আগে চলুন প্রথমে একটা অনুরোধ রাখি যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা এবং করানোর অনুরোধ। এবং তারপরে আমাদের আজকের জগৎ পরিক্রমার প্রধান প্রধান খবরগুলিতে একটু মনোযোগ দেওয়া যাক। মনোযোগ দেওয়ার আগে শুরু করা যাক আমাদের দৈনন্দিনের যে সঙ্গীত। আমাকে ভোট দিয়ে আপনি করোনায় মরুন, খেলার চলে ফেললেন ট্রাম্প। অনেকটাই সুস্থ বিগ বি, কিন্তু নানাবতী হাসপাতালের ব্যবসা বাড়াতেই কি অমিতাভ অফিসে হাসপাতালে ভর্তি, উঠছে প্রশ্ন। চীনের হুবেই টেলিফোনের হুমকি, ইংল্যান্ডে বিডি টেলিফোনসকে চুক্তি ভাঙলেই সর্বনাশ। করোনা থাকায় নির্বাচনী সভা বাতিল শ্রীলঙ্কায়। বন্ধুরা, চলুন যাই জগৎ পরিক্রমায়। জগৎ পরিক্রমার প্রথম খবরটি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়েছে, সেই খবরটি আগে আপনাদের জানাই। সেটা হলো এরকম, বড়োদা থেকে একটা খবর পাওয়া যাচ্ছে। খবরটা এরকম যে স্ট্যান্ড আপ কমেডিয়ান অগ্রিমা জশুয়াকে হেনস্থা এবং ধর্ষণের হুমকি দিয়ে ভিডিও পোস্ট করা হয়েছে। এবং সেই ভিডিও পোস্ট করার পর একজন ইউটিউবারকে আটকালো বড়োদার পুলিশ। পুলিশ জানাচ্ছে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। ছত্রপতি শিবাজির মূর্তি তৈরির গুজবের ওপর 2019 সালের একটি যোগের ওপর ভিত্তি করে এই হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। নতুন দিল্লি, ভারতে করোনার ভয়াবহ সংক্রমণ। গত 24 ঘন্টায় সংক্রমণের সংখ্যা দাঁড়ালো 28,701। বেশিরভাগ রাজ্যের সপ্তাহান্তে কারফিউ এবং হাই রিস্ক জোনে লকডাউন জারি করা হয়েছে ফের। আমেরিকা ও ব্রাজিলের পর ভারতের মোট সংক্রমণ 9 লক্ষ পার করে গেল। আরও 500 মৃত্যুর কথা জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, যার জেরে মৃতের সংখ্যা দাঁড়ালো 23,174। আনসুন, চীনের আনসুনে বাস দুর্ঘটনায় 21 জনের মৃত্যুর ঘটনাকে বাস চালকের ইচ্ছাকৃত বলে জানিয়েছে পুলিশ। নিজের বাড়ি ভেঙে দেওয়ার খবরে অত্যন্ত দুঃখী হয়ে যাওয়া এই চালক বাসের যাত্রীদের নিশানা করে 6 লেনের ট্রাফিক পার করে বাসটিকে একটি লেকে নিয়ে গিয়ে ফেলে দেয় ওই চালক। এই ঘটনায় আরও 15 জন জখম হয়েছেন। আগে বলেছি মৃতের সংখ্যা 21 জন। এই বাস দুর্ঘটনার খবরটি খুব অদ্ভুত। চীনের অভ্যন্তরে যে পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি সতর্কতামূলক সংবাদ শুনিয়েছি। গতকাল একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি যে চীনের অভ্যন্তরে বুদ্ধিজীবী এবং যারা বিরোধী কথাবার্তা বলছেন তাদের সকলকেই প্রায় হত্যা করা হচ্ছে অথবা গুম করে ফেলা হচ্ছে। এই বাস দুর্ঘটনার খবরটি, তার কিছু ছবি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। দেখানোর চেষ্টা করি আপনাদের কিভাবে বাসটি গেছিল। এগুলো সিসিটিভির ছবি। এর থেকে আপনারা ধারণা পাবেন বাসটি কিভাবে গেছিল এবং কীরকমভাবে সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল লেকের মধ্যে। এই বাসটি দুর্ঘটনায় পড়ে এবং আজকের এই ঘটনায় এটা ঘটেছে। 21 জনের মৃত্যু হয়েছে, 15 জন আহত হয়েছেন। এরপরে আরও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। এবং চালক পরিষ্কার জানিয়েছেন যে তিনি অত্যন্ত দুঃখী ছিলেন, তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সেই দুঃখেই তিনি এরকম ঘটনা ঘটিয়েছেন। এর আগে আমরা একটা বিমান দুর্ঘটনা এরকম দেখেছিলাম যাতে এই ঘটনা ঘটেছিল। পরে খবরটায় যাই। পরে খবরটা হংকং। প্রায় 6 লক্ষ হংকংবাসী শহরের গণতান্ত্রিক দলগুলি আয়োজিত প্রাথমিক নির্বাচনে ভোট দিলেন বলে দাবি সংশ্লিষ্ট দলগুলির। সেপ্টেম্বরে হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচনে গণতান্ত্রিক দলগুলির হয়ে প্রার্থী স্থির করবে এই নির্বাচন। যদিও এই নির্বাচনকে হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনের লঙ্ঘন বলেই ধরছেন সরকারি আধিকারিকেরা, কিন্তু গণতান্ত্রিক দলগুলির আয়োজিত প্রাথমিক নির্বাচনে ভোট দিয়েছেন 6 লক্ষ হংকংবাসী। এটা একটা অন্যতম প্রধান দিক নির্দেশ করছে, তারা গণতন্ত্র চাইছেন, কিন্তু জোর করে সেখানে নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে আরও অন্যান্যভাবে ইচ্ছা করেই চেষ্টা করা হচ্ছে যাতে হংকংয়ের সাধারণ মানুষজন সাধারণভাবে তাদের গণতন্ত্র বজায় রাখতে না পারেন। কলম্বো, দেশে করোনা বাড়তে থাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে
প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসে উভয় নিজেদের সমস্ত নির্বাচনী সভা বাতিল করলেন। একদিনে আক্রান্তের হার পাল্লা দিয়ে বেড়ে চলেছে দ্বীপরাষ্ট্রে। ব্রাজিলিয়া অবশেষে কোভিড পজিটিভ রিপোর্ট হল ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তাঁর স্ত্রী মিশেল বোলসোনারো কথা জানানোর পাশাপাশি আরও জানাচ্ছেন তিনি এবং তার 2 মেয়ের রিপোর্ট এখনও পর্যন্ত নেগেটিভ। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন বোলসোনারো। ব্রাজিলে প্রায় 18.39 লক্ষ মানুষ করোনা আক্রান্ত, মৃতের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে। এই সেই বোলসোনারো, আপনাদের মনে থাকা উচিত, সে যে বোলসোনারো জোর করে করোনা সংক্রমণ ব্রাজিলের ভেতরে ছড়ানোর ব্যাপারে সহায়তা করেছে চীনের এজেন্ট হিসেবে, এবং এখন সে নিজেই আক্রান্ত হয়েছে। মুখোশ পরতে সে চায়নি এবং বারবার করে বলেছে যে আমি মুখোশ পরবো না। তাকে যখন মুখোশ পরতে বলা হয়েছে, আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে মুখোশ পরার বিরুদ্ধে কথাবার্তা বলে। তারপরে তার নিজেই এখন করোনায় আক্রান্ত হওয়ার পর এই হচ্ছে সর্বাঙ্গীন সর্বশেষ পরিস্থিতি। আরও 2টি তথ্য আপনাদের জেনে রাখা দরকার। 1 নম্বর, বোলসোনারো তার গদি বাঁচানোর জন্য সেনাবাহিনীর 3 জন প্রধানকে তার মন্ত্রিসভায় স্থান দিয়েছে, এবং তার পাশাপাশি গতকালের খবর ছিল যে সেখানকার চার্চের যিনি প্রধান প্যাস্টর অর্থাৎ ধর্মযাজক, তাকেও মন্ত্রিসভায় স্থান দিয়েছে বোলসোনারো। অর্থাৎ চেষ্টা করে চলেছে যে যেন কোনো প্রকারের নিজের গদি বাঁচাতে, কিন্তু নিজে এখন করোনা আক্রান্ত হয়েছে, কোয়ারেন্টাইনে রয়েছে। তারপরে পরিস্থিতি কোন দিকে যায় আমরা লক্ষ্য রাখছি। নিউ ইয়র্ক, তুরস্ক ও উত্তর পশ্চিম সিরিয়ায় আন্তর্জাতিক মানবিক সহায়তা পাঠানোয় ফের সায় দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই ইস্যুতে গত 1 সপ্তাহে 5 বার ভোটাভুটি হলো। সহায়তা দেওয়ার 2টি রুটের একটি চালু রেখে অপরটি বন্ধ করে দেওয়া হয়েছে। চীন এবং রাশিয়ার প্রস্তাবেই এই একটি রুট বন্ধ রাখা হয়েছে। ওয়াশিংটন, আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম করোনা পার্টি চলছে আমেরিকাতে। এই কোভিড পার্টিতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষজন যোগ দিচ্ছেন। উদ্দেশ্য লক্ষ্য একটাই, দেখিয়ে করোনা আমাকে কি করতে পারে। এবার দেখুন, করোনা আক্রান্ত ব্যক্তি কোভিড পার্টিতে যোগ দিয়ে করোনার সংক্রমণে মারা গেলেন। এক আমেরিকান, তিনি মারা যাওয়ার আগে ওই ব্যক্তি নার্সকে বলেছেন তিনি ভুল করেছেন বলে মনে করেন। গুজব ভেবেছিলেন করোনা আমার কিছু করতে পারবে না, গুজব ছড়ানো হচ্ছে এবং এটা আসলে কোনো ক্ষতি আমার হবে না। কিন্তু দেখা গেল তা ঘটনা নয়, তার মৃত্যু হয়েছে। ভাইরাস সত্যি আছে কি নেই এটা জানার জন্যই করোনা আক্রান্ত ব্যক্তিকে ডাকা পার্টিকেই কোভিড পার্টি বলা হচ্ছে বলে এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। খুব ডেঞ্জারাস প্রপোজিশন বন্ধুরা, এটা খুবই ডেঞ্জারাস প্রপোজিশন। আমাদের এখানেও অনেকে এরকম আছেন যারা এখনো ভাবছেন শত্রুকে দেখতে পাওয়া যাচ্ছে না, অতএব তার অস্তিত্ব নেই। আপনারা জানেন দেশের অভ্যন্তরে নানান রকম রাজনৈতিক টানাপোড়েন, খেলাধুলো চলছে। রাজস্থান নিয়ে সারাদিন ধরে নাটক চলছে। সেখানে বিজেপি সরকার আসবে নাকি কংগ্রেস সরকার থাকবে তাই নিয়ে ঘোড়া কেনাবেচা হচ্ছে কি না হচ্ছে তাই নিয়ে সারাদিন ধরে চলছে আলোচনা প্রতি আলোচনা, শুধুমাত্র রাজনীতি নিয়ে। পশ্চিমবঙ্গের অভ্যন্তরেও একজন বিজেপি বিধায়ক আজকে সকালবেলায় তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে তাই নিয়ে টানাপোড়েন চলছে। আমি লক্ষ্য করেছি টেলিভিশনের খবরে হাজারে হাজারে মানুষ মৃতদেহ দেখতে গেছে সেখানে, এবং তারা কেউ কোনো রকম বিধিনিষেধ মানছে না। মাথায় রাখুন, এই রোগ আপনাকে আপনি দেখতে পাচ্ছেন না বলে চারপাশে এই রোগ নেই। WHO স্বীকার করলো যেটা এয়ারবোর্ন, প্রায় স্বীকার করতেও শেষ মুহূর্তে করছে না। আজকে রাশিয়া নাকি একটা ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে খবর ছড়ানো হচ্ছে। চতুর্দিক মিলিয়ে যা বোঝা যাচ্ছে যে ব্যবসার দিকটাই সকলে ভাবছেন এবং দেখছেন। এবারে ব্যবসার একটা প্রসঙ্গ বলি, চলুন আপনাদের নিয়ে যাই বম্বেতে দেখুন, বিগ বি অমিতাভ বচ্চন এবং তার পুত্র দুজনেই নানাবতী হাসপাতালে ভর্তি। দুজনেরই করোনা পজিটিভ বলে গোটা দেশ কেন সকলেই উদ্বিগ্ন, নানান কথাবার্তা শোনা যাচ্ছে। আবার নেট দুনিয়ায় একটা সংবাদ যেটা আজকে সকাল থেকে বেরিয়েছে সেটার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করি, কারণ আমরা নেট দুনিয়ার ওপর নির্ভর করি এখন আমাদের জীবনযাত্রা। সংবাদটা এরকম, অমিতাভ আর অভিষেক বচ্চন দুজনেই অ্যাসিমটোম্যাটিক করোনায় আক্রান্ত। ভালো করে শুনুন, দুজনেই এখন যথেষ্ট সুস্থ আছেন। তাদের নিজেদের 3টি বাংলো রয়েছে জুহুতে, যাতে 18টি ঘর রয়েছে, এমনকি একটি ঘর রয়েছে যাতে মিনি ICU রয়েছে, এবং 2 জন ডাক্তার 24 ঘন্টার জন্য সেখানে ডিউটিতে থাকেন, অর্থাৎ 12 ঘন্টা করে একজন ডাক্তারের ডিউটি থাকে। তারা ইচ্ছে করলেই, যেহেতু তারা অ্যাসিমটোম্যাটিক, ইচ্ছে করলেই তারা কিন্তু নিজেদের বাড়িতে ভেতরে যে হাসপাতাল রয়েছে, যে ICU রয়েছে সেখানেই চিকিৎসা নিতে পারতেন, হোম কোয়ারেন্টাইনেও থাকতে পারতেন।
তাহলে নেট দুনিয়ার প্রশ্ন, তারা কেন নিজেদেরকে নানাবতী হাসপাতালে নিজেদের ভর্তি করলেন? এক। দুই, নানাবতী হাসপাতালে যে মনিটরিং বডি এবং যে বোর্ড রয়েছে, সেই বোর্ড থেকে খবর পাওয়া যাচ্ছে যে সেখানে রেডিয়েন্ট গ্রুপ নামের একটি গোষ্ঠী তারা এই হাসপাতালটি চালায়। এই রেডিয়েন্ট গ্রুপের বোর্ড মেম্বারদের মধ্যে একজন হচ্ছেন সিনিয়র বচ্চন, অর্থাৎ অমিতাভ বচ্চন নিজে, এবং প্রতিদিন তিনি বারবার করে টুইট করে চলেছেন, যে টুইটগুলোতে বলা হচ্ছে ডাক্তাররা কত সেবা করছে, তারা কত খেয়াল রাখছেন, তারা কত ভালো, নানাবতী হাসপাতাল কত ভালো, ইত্যাদি ইত্যাদি। বিনা পয়সায়, নিখরচায়, চমৎকার স্ক্রিপ্ট করে, সুন্দর অভিনয় করে তারা যেটা বোঝাতে চাইছেন যে নানাবতীর চিকিৎসাই সেরা চিকিৎসা। এবারে আসুন নানাবতীর খরচা কতটা হয় সেটা দেখি। বলছে 10 জন করোনা আক্রান্ত হলে তারা সচরাচর 7 জন দেখা যাচ্ছে, 7 জনকে তারা যে পরিমাণ বিল করছে, সেই বিলের পরিমাণটা ভয়ানক, এবং করোনা আক্রান্ত ব্যক্তি বাধ্য হয়ে ওই পয়সাটা দিতে বাধ্য হচ্ছেন। সর্বত্র এটা সত্য। অর্থাৎ নানাবতীতে আপনি চিকিৎসা করান, করোনা হলে আপনি সুস্থ হয়ে বেঁচে যাবেন, কদিন পরেই অমিতাভ বচ্চন সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন, এরকম বলা হচ্ছে নেট দুনিয়াতে। যেহেতু নেট নিয়ে আমাদের কারবার, তাই সত্য সংবাদটা আপনাদের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব বলে মনে করছি। খবর নিন, রেডিয়েন্ট গ্রুপ, সেই গ্রুপটা যারা নানাবতী হাসপাতাল চালায়, তার বোর্ড মেম্বারদের মধ্যে অমিতাভ বচ্চন আসেন কিনা। যদি থেকে থাকেন তাহলে তিনি যেটা করছেন, তার বাড়িতে হাসপাতাল, আইসিইউ, মিনি আইসিইউ সব থাকা সত্ত্বেও তিনি যেটা করছেন সেটাকে আপনি সমর্থন করবেন কিনা, সিদ্ধান্ত আপনার। তথ্য তুলে ধরার দায়িত্ব আমাদের, আমরা তথ্য তুলে ধরলাম, এবং গোটা দেশের সেন্টিমেন্ট এখন ঘুরে গেছে অমিতাভ বচ্চনের দিকে, অন্য কোনো দিকে কারোর নজর নেই। নেট দুনিয়ার এই সংবাদটি, অনেকেই বলবেন যে এটাকে বিভ্রান্তিমূলক ইত্যাদি ইত্যাদি। রেডিয়েন্ট গ্রুপের পুরো ব্যাপারটা সম্পর্কে নেটেই সংবাদ পাবেন, বুঝতে পারবেন আসল খেলাটা কোথায় হচ্ছে। অর্থাৎ সবকিছুই ব্যবসার দিকে লক্ষ্য রেখে করা, সবকিছুই ব্যবসার দিকে লক্ষ্য রেখে করা। শ্রদ্ধার পাত্র তিনি নিঃসন্দেহে, আমি নিজেও তার অসম্ভব বড় ভক্ত, কিন্তু তারপরেও এই খবরটি আজকে নেট দুনিয়ায় দেখার পর আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমি তুলে ধরলাম। চলুন যাই এরপরে বাকি সংবাদগুলো, অর্থাৎ কিনা জগৎ পরিক্রমার বাকি সংবাদগুলো বলে রাখি। আজকে সুইডেন থেকে আমাদের এক সাংবাদিক বন্ধু, উইমেন চ্যাপ্টারের সম্পাদক তিনি, সুপ্রীতি ধর, তিনি বাংলাদেশের বাসিন্দা কিন্তু এখন সুইডেনে রয়েছেন, সুইডেনে বসবাস করছেন। তিনি অত্যন্ত আউটস্পোকেন একজন মহিলা, চমৎকার কথাবার্তা বলেন এবং অত্যন্ত বড় মাপের একটা কাজ তিনি করছেন মানবাধিকার রক্ষার জন্য, এবং যে দেশে তিনি গিয়ে বাস করছেন সে দেশটি বিশ্বে মানবাধিকার সংরক্ষণে 1 নম্বর বলে প্রত্যেক বছর সার্টিফিকেট পেয়ে থাকে। আজকে সুইডেন থেকে সুপ্রীতি আমাদের সঙ্গে যোগ দেবেন। আজকে আমরা আমেরিকার পরিস্থিতি নিয়ে এমন কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো বিস্ময়কর, সেই তথ্যটি এখন আপনাদের বলতে যাচ্ছি। হয়তো ভিডিওটা দেখাতে পারবো না, কিছু কি বলে ওগুলোকে, আপনাদের কিছু আইন কানুন আছে ইন্টারনেটে, সেই আইন কানুন এই ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু কথাটা শোনাতে পারবো, কথাটা আশা করছি শোনাতে পারবো। সেখানে দেখুন, কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে একজন প্রেসিডেন্ট তিনি কি ভাষায় কথা বলেন। জগৎ পরিক্রমার পরের খবরটাই তাই। আমেরিকার শার্লটের বাসিন্দা, বর্তমানে যিনি কলকাতায় রয়েছেন, উদয়ন ভদ্র, বিষয়টা পরে লাইভে এসে ব্যাখ্যা করবেন, কিন্তু এখন আপনাদের অন্তত শুনিয়ে দিই যে দেখুন, নভেম্বরে ভোট হবে বলে ধরে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ধরে নিয়ে তিনি কি মন্তব্য করছেন সেটা আপনাদের একটু শোনাতে চাই। অর্থাৎ কি আশ্চর্য বিষয়, ডোনাল্ড ট্রাম্প যখন এই কথাটা বলেন যে তিনি, আপনার করোনা হয়েছে, ঠিক আছে, আপনাকে ডাক্তার এ কথা বলেছে যে 2 দিন পরে আপনি মরে যাবেন, 2 সপ্তাহ পরে মরে যাবেন, ঠিক আছে যান, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমাকে ভোটটা দিয়ে তারপরে মরুন। একজন প্রেসিডেন্ট ভোটের জন্য এই ভাষায় কথা বলতে পারেন, এটা খুব বিস্ময়কর লেগেছে আমার কাছে। তাই আমি মনে করেছি যে এটা আপনাদের শোনানো দরকার। চেষ্টা করে দেখি শোনানো যায় কিনা। দেখুন, দাঁড়ান,
prognosis. You got to get out there November 8th. I say kiddingly, but I mean it. বলছেন 8 নভেম্বরের আপনাকে ঘর থেকে বেরোতেই হবে। আমি মজা করে বলছি, বাট আই মিন ইট। মানে আমি কিন্তু বোঝাতে চাইছি কথাটা কতটা গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠস্বর আশা করি বুঝতে পারছেন। তারপর I don't care how sick you are. I don't care if you just came back from the doctor and he gave you the worst possible prognosis, meaning it's over. ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, আমার মাথা ব্যথা নেই, আপনি কতটা অসুস্থ, আপনি হয়তো এক্ষুনি ডাক্তারের কাছ থেকে এসেছেন, আপনাকে ডাক্তার বলেছে আপনি 2 সপ্তাহ বাঁচবেন। হয়তো এটাও বলে থাকতে পারেন ইটস ওভার, মানে আপনি মরে যাবেন যে কোনো সময়, কিন্তু You won't be around in 2 weeks. আপনি আগামী 2 সপ্তাহের মধ্যে আর এখানে থাকবেন না। তারপর Doesn't matter. এটা কিছু এসে যায় না। Hang out till November 8th. হ্যাং আউট টিল নভেম্বর 8, মানে 8ই নভেম্বর অব্দি আপনাকে বেঁচে থাকতেই হবে। Get out and vote. বাইরে আসুন, ভোটটা দিন। And then all we're going to say is we love you and we will remember you always. তারপরে আমরা সবাই মিলে আপনার সম্পর্কে বলবো যে আপনাকে আমরা খুব ভালোবাসি এবং আমরা আপনাকে সব সময় মনে রাখব। একজন রাজনীতিবিদ যিনি দ্বিতীয়বার দেশে প্রেসিডেন্ট হয়ে ফিরতে চাইছেন, তার করোনা আক্রান্ত মানুষদের সম্পর্কে, দেশের নাগরিকদের সম্পর্কে এই মানসিকতাকে আপনি কতটা সমর্থন করেন? মতামত দেখতে পাচ্ছি না, একটুখানি একবার এটা ঘুরিয়ে দেওয়া যাক যাতে মতামত দেখতে পাই। পুরোপুরি ব্যবসায়ী লোক শুভ্র বলছেন, তাপসী মুখার্জি বলছেন মানসিকতা শুধু নিন্দনীয় বললেই হবে না, হার্টলেস পার্সন তাই বললেই হবে না। দেখি আমাদের অভিভাবক তুলে উদাহরণ দেয়, এসে কি বলেন এ প্রসঙ্গে। ভাবা যায়, ভাবতে পারেন, আমি ভাবতে পারছি না। চলুন পরে খবরটায় যাই। তাহলে প্রিটোরিয়া কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা, উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার মেয়ে জিনস ম্যান্ডেলা 59 বছর বয়সে জোহানেসবার্গে তিনি মারা গেলেন। 2015 সাল থেকে ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ছিলেন। নেলসন ম্যান্ডেলার ষষ্ঠ এবং উইনির সঙ্গে নেলসনের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। খার্তুম, সুদান, মুসলিম থেকে অন্য ধর্মের ধর্মান্তরকে অপরাধের আওতা থেকে বাদ করতে চলেছে সুদান। পাশাপাশি এখান থেকে অমুসলিমদের মদ খাওয়াতেও স্বীকৃতি দেওয়া হবে। দেশের আইনমন্ত্রী নাসরুদ্দিন আব্দুল বারী জানিয়েছেন, শিশুদের নিয়ে ভ্রমণ করার জন্য মহিলাদের আর পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি লাগবে না। দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল বশির গণ অভ্যুত্থানের পর সেনার হাতে বিতাড়িত হওয়ার 1 বছরের মাথায় সংশোধনী চালু হতে চলেছে। কি ভয়ানক অত্যাচারটাই না চলছিল এতদিন। লন্ডন 24 ঘন্টায় নতুন করে 21 জনের মৃত্যুর জেরে ব্রিটেনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 44,819। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2,89,603। এখনো পর্যন্ত সর্বমোট 1,17,82,192টি টেস্ট করা হয়েছে বলে জানা গেছে। এবার দেখুন লন্ডনের একটা খবর। লন্ডনের চীনের সংস্থা হুবেইয়ের সঙ্গে ব্রিটেনের টেলিকমিউনিকেশন ব্যবস্থার সংযোগ ছিন্ন করা আগামী 1 দশকে অসম্ভব, জানিয়ে দিল ব্রিটিশ টেলিকমিউনিকেশন সংস্থা বিটি। ব্রিটিশ টেলিকমিউনিকেশন যদি 5G পরিষেবার ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ করা হয় তবে তা নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে। অর্থাৎ চীন হুমকিটা পরিষ্কার দিয়ে বলেছে, যদি তোমরা কন্ট্রাক্ট ক্যান্সেল করো তোমাদের আমরা দেখে নেব। সোজা কথা, সোজা করে বলেছে। হুবেইয়ের ভবিষ্যৎ নিয়ে এতে বিপজ্জনক হতে পারে, কর্মী অসন্তোষ বাড়তে পারে বলে মন্তব্য করা হয়েছে। হুবেই ভবিষ্যৎ নিয়ে ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী জনতার মত চাওয়ার প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন বিটির এক আধিকারিক। এবার চলুন হামবুর্গে। করোনার জন্য দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর জার্মানির যৌন পল্লীগুলি খুলে দেওয়ার দাবিতে হামবুর্গের রেড লাইট ডিস্ট্রিক্টের প্রতিবাদ জানিয়েছেন যৌনকর্মীরা। মাসাজ, প্রসাধন কিংবা নাচ জাতীয় অন্যান্য শরীর সংসর্গের পরিষেবার মতো যৌন ক্রিয়ায় ততটা সংক্রমণের বিপদ নেই বলে তারা দাবি করছেন। মজার ব্যাপার, হামবার্গ হচ্ছে একটা দুনিয়ার খুব প্রাচীনতম একটা বন্দর নগরী, যেখানে বাড়িঘরগুলো সবই প্রায় সাদা। তা হামবার্গের যৌনকর্মীরা তারা খুব বিখ্যাত। পৃথিবীর যে কোনো বন্দর নগরীতেই সচরাচর কি হয়, সচরাচর পতিতাপল্লী, খুব পুরনো পতিতাপল্লী থাকে।
চলুন হ্যামবার্গের যৌনকর্মীদের একটু এই যে প্রতিবাদের চেহারাটা আপনাদের দেখানো যাক। এই হচ্ছে সেই জায়গা যেখানে হ্যামবার্গের যৌনকর্মীরা তারা জানাচ্ছেন যৌন সংসর্গ হলে কোনো ক্ষতি হবে না, অর্থাৎ আমাদের কাজ করতে দেওয়া হোক, অবিলম্বে যৌনকর্মীদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তাদেরকে কাজটা করতে দেওয়া হোক। এটা দাবি, তারা কাজ করতে পারছেন না, এই দাবিটা করেছেন তারা। এই হ্যামবার্গের ছবি। বন্ধুরা চলুন যাই সুইডেন। জগৎ পরিক্রমে আরও অনেকগুলো খবর আছে। তো সুইডেনে আমার বন্ধু এক্ষুনি খবর পেলাম যে তিনি প্রস্তুত, অর্থাৎ আমরা সুইডেন থেকে তার সঙ্গে কথা বলতে পারি। সুপ্রীতি ধরের সঙ্গে আমরা কথা বলতে পারি। সুপ্রীতিকে যোগাযোগ করি। যোগাযোগ করার পাশাপাশি এটা একটু লাগবে। সুইডেন পৃথিবীর অন্যতম প্রধান মানবাধিকারের দেশ। সুপ্রীতি, এইভাবে ঘুরিয়ে নিলে সুবিধা হবে। চমৎকার চমৎকার দেখতে পাওয়া যাচ্ছে। দাঁড়াও ঘুরিয়ে দিই তোমাকে দর্শকদের দিকে। বন্ধুরা, সুপ্রীতি ধর আমার সাংবাদিক বন্ধু, ছোট বোন। সুইডেনে কতদিন হলো গেলে তুমি সুপ্রীতি, ঢাকা থেকে? আমার 2 বছর কয়েক মাস হবে, 3 মাস। 2 বছর 3 মাস। কিন্তু প্রথম প্রশ্ন আমি প্রথমেই জানতে চাইব, ঢাকা থেকে সুইডেন চলে যাওয়ার নেপথ্যের কারণটা কি? প্রথমে এটা একটু জানি। ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে বলে নেই, আর সেটা হচ্ছে যে এটা তো আসলে একটা বিশাল লম্বা গল্প। তো খুব সংক্ষেপে বললে যেটা বলা হয় যে আসলে চলে যেতে বাধ্য হয়েছে তুমি আমার কিছু কাজের জন্য। তুমি উইমেন চ্যাপ্টারের, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু তুমি আলোর উল্টো দিকে দাঁড়িয়েছো। আচ্ছা একটু জেনে নি বন্ধুরা, আপনাদের জানাই উইমেন চ্যাপ্টার নামে একটি নারী আন্দোলন সুপ্রীতি বাংলাদেশে বসে সাংবাদিকতা করার পাশাপাশি শুরু করেছিলেন আজ থেকে প্রায় 10 বছর আগে। 10 বছর, আমি কি সময়টা ঠিক বললাম? না, 7 বছর। 7 বছর আগে। এবং তাতে প্রথম দিকে আমিও কয়েকটা লেখা লিখেছিলাম। তারপরে আমাকে সুপ্রীতি লিখতে আর বলেনি, কারণ সুপ্রীতি হয়তো পুরুষদের লেখাপত্র পছন্দ করে না, সেটা অন্য কথা। কিন্তু না, আমি সেটা মজা করছি না, আমি খুব সিরিয়াসলি কথাটা বলছি। যে কাজটা এখন সুপ্রীতি আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পেরেছে, এটা জানতে পারার পর আমি খুবই আনন্দিত এবং গর্বিত। সুপ্রীতি, উইমেন চ্যাপ্টারের এই যে একটা বিপুল আন্দোলনের পথে তুমি হাঁটলে, এটাকে আন্তর্জাতিক স্তরে তুমি নিয়ে যেতে পারলে, তার একটা ছোট্ট কাহিনী যদি আমাদের সকলকে জানাও, তারপরে আমি অন্য প্রসঙ্গে আসবো। আসলে আমি ঠিক কতটা যেতে পেরেছি এটা আমি এখনই বলতে পারবো না। তবে আমি যেহেতু এখন একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আছি, মানুষজন চেনে, উইমেন চ্যাপ্টারকে চেনে, পাশাপাশি সুপ্রীতি ধরকেও চেনে। এটা হতে পারে যে আমি এইখানে আসার কারণেই সেই পদটা আমি পেয়েছি। অবশ্য না, এর আগে থেকেই পেয়েছিলাম, কারণ আমাকে ইন্টারভিউ করা হচ্ছিল আমি যখন দেশে ছিলাম, বাইরের মিডিয়াগুলোতে। মানে তারা তখন থেকে আসলে একটু একটু করে জানা শুরু করেছিল। এটা আসলে শুরুটা ছিল 2013 সাল। এটা বাংলাদেশের জন্য একটা খুবই মাইল ফলক। আমাদের শাহবাগ আন্দোলন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। তো আমি শুরুর কয়েকজনের একজন ছিলাম ওই আন্দোলনে। তো ভালো, মানে এখানে তোমার দর্শকদের জন্য একটু বলে রাখি যে আমি যেহেতু একজন শহীদের সন্তান, আমার বাবাকে 71-এ মেরে ফেলেছিল, সেই কারণেই হয়তো বা মানে এই জায়গাটা একটা মানে খুবই সেন্সিটিভ ইস্যু আমার জন্য। তো এর আগে থেকে আমি পথে ঘাটে আন্দোলনগুলোতে ছিলাম। তো 2013 সালে শাহবাগ আন্দোলনের একদম শুরুর মুহূর্ত থেকেই ছিলাম। সেই সময়ে আমাদের এই আন্দোলনটাকে আসলে ঘুরিয়ে দেওয়ার জন্য যখন হেফাজতে ইসলামের উত্থান হয়েছিল, সেই উত্থানের
সময় হেফাজতে ইসলাম যে কয়েকটা দাবি জানিয়েছিল সরকারের প্রতি, সেইগুলোর মধ্যে 9টা দাবি ছিল আসলে নারীর বিরুদ্ধে। কি কি দাবি ছিল এই 9টা তো নারীর বিরুদ্ধে ওই দাবি কি? সময় নারীর বিরুদ্ধে 9টা দাবি এটা কি? আমি এক্ষুনি 9টা দাবি আমি একদম মানে ধারাবাহিকভাবে বলতে পারবো না, তবে প্রধান এই সারমর্মটা ছিল শফি হুজুর তখন মেয়েদেরকে তুলের সাথে বর্ণনা করেছিল। তেঁতুল দেখলে যেরকম মুখে জল আসে, নারীকে দেখলেও পুরুষের জিভে জল আসে। হ্যাঁ, ঠিক এইভাবে আমাদেরকে উপস্থাপন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আমাদের পড়াশোনার বেশি দরকার নেই, একটু হিসাব নিকাশ মানে স্বামীর টাকাটা গুনে রাখার মতো জ্ঞান বুদ্ধি হলেই আমাদের হয়ে যাবে। হুম, তো এরকম এই জাতীয় অনেকগুলো কথা ডক্টর শফি হুজুর হেফাজতে ইসলামের প্রধান হিসেবে বলেছিলেন। তো স্বাভাবিকভাবেই শাহবাগ আন্দোলন তখন বেশ ভালোই চলছে। তো ওই সময় মানে এটা স্ফুলিঙ্গ আকার নিয়েছিল। হুম, আহ, বিশেষ করে নারী সংগঠনগুলো রুখে দাঁড়িয়েছিল, তখন প্রতিবাদ করেছিলাম আমরা সবগুলো নারী সংগঠন মিলে। হুম, আহ, তখন ওই সংগঠনের মিডিয়া মানে পার্সন হিসেবে আমি কাজ করেছিলাম ওই আন্দোলনের ওই প্রতিবাদ সভাটার। হুম, হুম, ওইটা কাজ করতে গিয়ে আমি দেখেছিলাম যে আমাদের নারী সংগঠনগুলোর মধ্যেও যেন কোথায় একটা মানে পর্যাপ্ত আকার রয়ে গেছে, যে একে অন্যের সাথে মিলছে না। হুম, ঠিক মানে একসাথে কাজ করাটা হয় না। হুম, তখন আমার মনে হলো যে আমি সাংবাদিক হিসেবে ব্যবস্থা করতে পারি, সেটা হচ্ছে আমি লিখতে পারি। হুম। তো এর চেয়ে বেশি কাজ আমি করতে পারি না, আমার পক্ষে সম্ভব না প্রতিদিন মাঠে নেমে আন্দোলন করা। আর এটা আমার অনেকদিন আগে থেকে আসলে স্বপ্ন ছিল, আমি মেয়েদের জন্য একটা পোর্টাল করবো, মেয়েরা যাতে লিখতে পারে। কারণ আমাদের মেয়েদের লেখা মানে আহ, মানে মেইন স্ট্রিম মিডিয়া গুলোতে খুব একটা ছাপা হতো না। না, সুপ্রীতি, আমরা যদি সুপ্রীতি, কলামিস্ট না আমি হই। আমি একটু হ্যাঁ, আমি এখানে এখানে একটুখানি জুড়ে দিতে চাই সবারই জন্য। বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনারা একটু জেনে রাখুন যে নারী আন্দোলনের প্রগতি আনার ক্ষেত্রে সুপ্রীতি ধর একটা বিশিষ্ট নাম গোটা বিশ্বে এখন। কতজন সেটা সংবাদ রাখেন জানি না। এবং সুপ্রীতির কথা প্রসঙ্গে আমাকে একটা কথা বলেছে যে দাদা, আসলে ব্যাপারটা কি জানো তো, যে সমস্যাটা কিন্তু পুরুষের দিক থেকে ততটা নয় যতটা নারীদের দিক থেকে পাওয়া যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে নারীরাই নারীদের সঙ্গে শত্রুতাটা বেশি করে। সুপ্রীতি, আমরা এই প্রসঙ্গ নিয়ে আগামীতে আবার কথা বলবো। আমি তোমার কাছে একটা বিষয় একটু জানতে চাই। তুমি সেই দেশের বর্তমানের বাসিন্দা যে দেশটি গোটা বিশ্বে মানবাধিকারের দিক থেকে, মানবতার দিক থেকে প্রায় শীর্ষে অবস্থান করছে বললে খুব একটা ভুল বলা হবে না, স্ক্যান্ডিনেভিয়া। তো সেই দেশে গিয়ে মানবাধিকার ব্যাপারটাকে তুমি কিভাবে মূল্যায়ন করছো, কিভাবে দেখছো, সেটা আজকে একটু ছোট্ট করে বলো আমাদের দর্শকদের জন্য। আগামীতে অবশ্যই তোমার সঙ্গে আবারও কথা হবে। আচ্ছা, তোমার আগের কথাটা তুমি এক লাইনে একটু মানে নিশ্চয়ই, মানে নিশ্চয়ই, ভাঙিয়ে দিতে চাই। সেটা নিশ্চয়ই। হচ্ছে নারী নারীর শত্রু, এটা কিন্তু খুব কমন একটা ক্লিশে কথা। হুম, এটা ঠিক এরকম না। বিষয়টা হচ্ছে নারী যখন পুরুষতান্ত্রিক হয়, পুরুষতান্ত্রিক নারী পুরুষ দুজনেই হয়, দুজনেই হবে এবং হতে পারে। তো সেখানে একজন নারী যে নারীবাদী নারী, তার বিপক্ষে দাঁড়িয়ে যায় সমগ্র পুরুষতন্ত্র। সেইখানে তোমার নারী থাকতে পারে, পুরুষ থাকতে পারে, শিশু থাকতে পারে, যে কেউ থাকতে পারে। হুম। হ্যাঁ, কাজে নারী নারী এইভাবে বলবো কি, বিষয়টা একটু গেল। আমি ক্লিয়ার? হ্যাঁ, নিশ্চয়ই, আর নিশ্চয়ই। না, এইখানে ওটা আমি এই প্রসঙ্গে বলতে চেয়েছিলাম সুপ্রীতি, যে তোমাকে যে সমস্ত সমস্যার মোকাবিলা করতে হয়েছে তার অনেকটাই বোধহয় নারীদের দ্বারা প্ররোচিত হয়েছে। এইটার প্রসঙ্গে বলতে চেয়েছিলাম, হ্যাঁ, এটা হয়েছে। এইটা হ্যাঁ, বলতে চেয়েছিলাম। হ্যাঁ। কারণ ওই যে নারীদেরকে কাজে লাগানো হয়েছে হুম। তাদেরকে এবং নারীরা কাজে খুব লাগানো। সহজে সেই ফাঁদে পা দিয়েছে। হুম, হুম। হুম। এইটাই বলতে চেয়েছিলাম, এইটাই বলতে চেয়েছিলাম। তো হ্যাঁ, তারপর। এইটা না একটা রাজনীতি, জানো, এটা হ্যাঁ, একটা রাজনীতি। মানে এইটা মানুষকে মানে কার পিছনে কাকে লাগালে কাজ দেবে, কাকে দমিয়ে রাখা যাবে। আর এটা বাঙালি জাতির মতো মনে হয় আর কেউ নেই পৃথিবীতে, যে একজন উঠতে থাকে একজন মানে তার পা ধরে টেনে নামানো। এটা আমাদের পক্ষে সম্ভব, বিশেষ করে। ঠিকই,
তারপরে আর একটু প্রশ্ন করলে আমি আসতে চাইছিলাম যে হ্যাঁ, ওই আমি- মানবাধিকারের প্রসঙ্গটাতে তোমার মতামতটা। এখন হচ্ছে যে সুইডেন যখন আমি আসি আমি মানে আমার এটা আমার স্বপ্নই ছিল সুইডেনে আসা। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশন ছিল। আহ, এখানে একটু বলে রাখি, আমার পড়াশোনাটা সোভিয়েত ইউনিয়নে। হুম। আমি সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলাম, রাশিয়া থেকে বেরিয়ে এসেছিলাম ভাঙনের সময়, ভাঙন পরবর্তী রাশিয়াতে ছিলাম। হুম। তো সেই কারণেই মানে সমাজতান্ত্রিক চিন্তাধারার সাথে আমার এক একাত্মতা আছে। আমি নিজে সেটা বিলিভ করি, হুম। বিলংও করি। হুম। তো সুইডেন সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কিন্তু মানে ইকোনমিক সমাজতন্ত্র যাকে বলে, অর্থনৈতিক সমাজতন্ত্র এখানে আছে এবং ইউরোপের দেশে আছে, তবে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে বেশি। এই এই কারণে এইখানে আসার পর হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ বলো বলো বলছি, বলো। এইখানে আসার পর আমি যেটা ফিল করেছি, প্রথম যেটা আমি এখানে না আসার পর ফিল করেছি, যে আমি যে একজন নারী, এই জিনিসটা আমি আলাদা ফিল করিনি, যেটা আমি দেশে থাকতে করতাম। দেশে থাকতে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হতো। আহ মানে মানবাধিকার বলতে তো আমাদের দেশে এটা আসলে একটা অলীক স্বপ্ন, মানবাধিকার জিনিসটা। আর এই দেশে হচ্ছে কি, এই দেশে তুমি এভাবে ফিল করবে না। এটা তো তুমি নিজেও জার্মানি থেকে গেছো, তুমি জানো যে এখানে আসলে ঠিক এটার মধ্যে দিয়েই বসবাস হয়। হুম। তো ওখানে মাঝে মাঝে খারাপ লাগছে যে আমার সঙ্গে মানবাধিকারের কথা, কিন্তু ধরো সুইডেন কিন্তু তাদেরকেও জায়গা দিচ্ছে যারা অন্যান্য দেশে মানবাধিকার লঙ্ঘন করে এসছে। তাদেরকেও জায়গা দিয়েছে, ঠিক। হুম, এখানে তাদেরকেও জায়গা দিয়েছে। অনেকেই জানতে চাইছেন সুপ্রীতি, যে সুইডেনের অভ্যন্তরে মানবাধিকার সম্পর্কে আপনি কিছু বলুন। সুইডেনের অভ্যন্তরে মানবাধিকার সম্পর্কে আমি একটা ছোট্ট টিপ্পনী জুড়ে দিই, তারপরে তুমি বলো, অবশ্যই উত্তরটা দাও। যে মানুষ আরেকজন মানুষকে মানুষ বলে জ্ঞান করাটা, এটা বোধহয় পাশ্চাত্যের, বিশেষ করে ইউরোপের অন্যতম প্রধান শিক্ষা এবং দীক্ষা। আমি কি ঠিক বললাম? একদম 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 এখানে এই জিনিসটা মানে এমন ভাবে চর্চা হয় যে, এটাই বললাম যে এটার ভিতরে বসবাস করে মানুষ। এটা তোমাকে ছোটবেলা থেকে গেঁথে দেওয়া হয়, স্কুল থেকে শুরু করে। মানে একটু কিছু যে রেসিজম যেমন নাই তা না, কিন্তু এটা তুমি দেখতে পাবে না কোথাও, এমনকি তুমি ফিলও করবে না। এখন আমি হয়তো বা একটু প্রিভিলেজ এখানে, যে আমি যাদের সাথে মিশছি, আমি ঠিক আম জনতার সাথে মিশছি না, আমি হয়তো একটু ছেকে ছেকে মানুষের সাথে মিশি। তাদের মধ্যে মানে এই যে আমাকে গ্রহণ করার প্রবণতাটা, আমি যেরকমই হই না কেন, হম, এটাই একটা মনে হয় যে আমাকে মানুষ বলতে ভাব। এবং আমি সবসময় বলি যে আমার বয়স এখন 52 বছর, আমি কেন আরো আগে এলাম না, আর একটু বেশি মানুষ বলে ভাবতাম নিজেকে। ঠিক। বছর আমি নিজেকে কিন্তু ঠিক মানুষ হিসেবে ভাবতে পারিনি। প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে প্রত্যেক জিনিসের সাথে, চাকরি করতে গিয়ে, রাস্তায় ঘুরতে গিয়ে, সব জায়গায়। তো এইখানে আমার কোথাও লড়াইতে নাই। হুম। তো সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা মিস এই যে লড়াইটা নাই, কিন্তু এই যে লড়াইটা নেই, যে একটা মানে কি বলবো, এটা আসলে ঠিক বোঝানোর মতো আমি হয়তো ভাষাই খুঁজে পাচ্ছি না যে আমি 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 এই যে আন্দাজ আমি এক আমি আন্দাজ করতে পারছি সুপ্রীতি, আমি আন্দাজ করতে পারছি, কারণ আমি দীর্ঘদিন যেহেতু সেখানে দেখে এসেছি এবং ফিরে আসার পরে একরকম সমাজ দেখছি, যে সমাজটা দেখতে দেখতে আমার প্রতি মুহূর্তে ঘৃণা হয়, প্রতি মুহূর্তে আমার প্রতিক্রিয়া হয়, মানসিক প্রতিক্রিয়া হয়, শারীরিক প্রতিক্রিয়া হয়, কিন্তু কিছু করার নেই। কারণ আমাদের চারপাশে না মানুষের ভিড় এত বেশি বেড়েছে এবং তাদেরকে এতটাই সুযোগ দেওয়া হয়েছে যে তারাই প্রধান প্রাধান্য পেয়েছে নিম্ন মেধা, মধ্য মেধা, নিচ মানসিকতা, দুর্নীতি, মানে অপশব্দের ব্যবহার, এবং সবচেয়ে সর্বোপরি নারীর প্রতি অত্যন্ত অভদ্র আচরণ। এগুলো খুব সত্যি কথা। তুমি যে অনুভবের মধ্যে দিয়ে এখন যাচ্ছ, তার জন্য তোমাকে অসংখ্য অভিনন্দন, এবং আমি প্রত্যাশা করব যে আগামীতে যেন তোমাকে ওই বিশ্রী নরকের মধ্যে আবার না যেতে হয় দ্বিতীয়বার। সুপ্রীতি, একটু অনুরোধ করবো, তুমি যেখানে আছো সেটা কি সমুদ্রের ধারে কোথাও আছো? তুমি কি সমুদ্রের ধারে আছো? আমি সমুদ্রের ধারে যেতে পারিনি,
সমুদ্রের ধারে যেতে পারিনি, তবে একটা অরণ্যের কাছে আছো, একটা পার্কে এসেছে, একটা ছোট। একটু একটু দেখি তো সুইডেনের অরণ্যটা একটু দেখা যাক, একটু দেখাও তো, একটু দেখি। এটা একটা ছোট পার্ক, ছোট্ট পার্ক। আসলে আমরা অনেকক্ষণ ঘুরছিলাম গাড়িতে করে, জায়গা পাচ্ছিলাম না, পার্কিং এর জায়গা পাওয়াটা মুশকিল এখানে। আচ্ছা আচ্ছা, এই ছোট একটা পার্কের এখানে তো মধ্যে, হ্যাঁ। এটা হুম, এটা একটা আসলে এলাকা, এবং প্রত্যেকটা এলাকা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে। হুম। আহ, মানে যেটা আমাদের বাংলাদেশে, আমার আমার মনে আছে একটা কথা বলি, যে আমার ছেলে যখন ছোট, আমি ছেলেকে বলেছিলাম, আচ্ছা বাবা, আমি যদি কখনো প্রধানমন্ত্রী হই, একদিনের জন্য হলো, আমি কি করবো বলো তো? হুম। ও বলছিল যে আমি জানি তুমি কি করবা। কি করব? তুমি সমস্ত ঢাকার সমস্ত পার্কগুলো ফ্রি করে দেবা বাচ্চাদের খেলার জন্য। মানে এখন বুঝো যে ঢাকার পার্ক তো আর পার্ক নেই। আমার আমার খুব দুঃখ হয় এখানে যখন বাচ্চাদের খেলতে দেখি, যে আমার বাচ্চারা ছোট থাকতে কেন আমি এলাম না এখানে। ওরা একটু দৌড়াতে পারতো, একটু খেলতে পারতো, ঠিক। এই যে নিঃশ্বাস নেওয়া। এখানে এখানে যেমন লকডাউন নেই, সুইডেন কিন্তু লকডাউন তোমরা জানো, এবং বহুল আলোচিত হচ্ছে হুম। হ্যাঁ বিষয়টা। কিন্তু এই যে দেখো, মানুষও তো নেই, না, মানুষ সংখ্যা অনেক কম এখানে। এখানে একটা কথা অনেক বন্ধুরা, সংখ্যায় কম। সুপ্রীতি, ভালো লাগলো, তুমি দাঁড়িয়ে যাও আর নড়াচড়া করো না, তাহলে ছবিটা খুব নড়ছে। আমরা একটা কথা বলে দিই আপনাদের বন্ধুরা, আজকে অর্থাৎ গতকাল ছিল 13ই জুলাই, আজকে বোধ হয় 14ই জুলাই যতদূর মনে হচ্ছে। তো না, আজকেই 13ই জুলাই, মাফ করবেন। 13 জুলাই আছে। আজকের দিনটা কিন্তু বিশ্বের সব থেকে কম সংখ্যায় বাচ্চার জন্ম হওয়ার দিন। কারণ পাশ্চাত্যের বহু দেশের মানুষের বিশ্বাস 13 তারিখটা একটা অশুভ সংখ্যা, এই দিনটায় তারা বাচ্চার জন্ম হোক এটা চায় না। কিন্তু বাচ্চার জন্মের প্রসঙ্গে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রীতি, এইটাই তোমার কাছে আমি খুব ছোট্ট করে জানতে চাই। নারীরা আমাদের দেশে যখন সন্তানের জন্ম দেন, তাদেরকে প্রায় বাধ্য করা হয় অপারেশন করতে, কিন্তু আমি জানি পশ্চিমের দেশগুলোতে হ্যাঁ, নারীরা কিন্তু স্বাভাবিকভাবেই, অর্থাৎ সেই সুপ্রাচীন পদ্ধতিতেই সন্তানের জন্মদান করেন। কথাটা কি সত্যি না ভুল? এটা একটু জানাও তো, পশ্চিমে কিরকম ভাবে। একদম। না না, এটা তো এটা তো খুবই সত্য কথা। এখানে তো সিজারিয়ান বেবি মানে হাতে গোনা হয়ই না হয় ধরতে না। গেলে। হ্যাঁ হ্যাঁ, আহ না, একদম ডাক্তারের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে একজন মা, সে স্বাভাবিক পদ্ধতিতে বাচ্চা জন্ম দেবে। ঠিক তাই। এটা যে শুধু সুইডেনে তা না, আমার মনে হয় যে তুমি তো ইউরোপে দেখেছো, এটা সব জায়গায় এই সব টেন্ডেন্সিটা জায়গায় আছে। দেখি, হ্যাঁ। আমি রাশিয়াতেও দেখেছিলাম, হ্যাঁ আমি রাশিয়াতেও দেখেছিলাম যে সিজারিয়ান ওরা করতেই চায় না। আর আমাদের দেশে আমি নিজে থেকে দেখে এসেছি, এবং আমি যেহেতু রিপোর্টিং এর সাথে ছিলাম, আমি দেখেছি যে ওখানে কি পরিমাণ মানে আহ মনে কর কথা নেই বাটা নেই, সিজারিয়ান হচ্ছে। হ্যাঁ, একটা এবং সিজারিয়ান এইটাতে করার একটা এই সিজারিয়ান করার অর্থ হচ্ছে একটা মেয়ের সারা জীবনের মতো শারীরিক ক্ষতি করে দেওয়া, তার স্বাস্থ্যের পঙ্গু করে দেওয়া, পঙ্গু করে দেওয়া। স্বাস্থ্য নষ্ট করে দেওয়া, তার শরীরের আকৃতি নষ্ট করে দেওয়া। কিন্তু এখানে জোর করে সিজারিয়ান করতেই হবে। একদম মানে সাধারণভাবে সন্তানের জন্ম দেওয়ার একদম। ব্যাপারটাই এই সমস্ত দেশগুলো থেকে উঠে গেছে, শুধুমাত্র ব্যবসার দিকে তাকিয়ে। সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর এবং বললেন। হ্যাঁ, বলো। ধন্যবাদ। সেটাই হচ্ছে যে একটা, আমি সবসময় বলি যে নর্মালি একজন মেয়ের শরীর শারীরিক গঠনটা তো এইভাবেই তৈরি যে আমরা একটা শিশুর জন্ম দিতে পারবো। হুম। মানে আমরা এই কষ্টটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে, আহ, আছে। প্রকৃতি হ্যাঁ, দিয়েছে, প্রকৃতি এইটা দিয়েছে। অস্বীকার করে, হ্যাঁ প্রকৃতি দিয়েছে, সেইটা অস্বীকার করে বাংলাদেশে শুধুমাত্র মুনাফার জন্য লোভ লোভ মানুষকে কি করে, যে সিজারিয়ান বেবি হচ্ছে, এবং এতে করে মেয়েদের নানা রকম সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, তারা সহজেই মানে তাদের অনেক রকম মানে ক্ষমতা কমে যাচ্ছে, প্লাস হচ্ছে আরো অন্যান্য উপসর্গ দেখা দিচ্ছে, বাচ্চাদের উপরে এটার একটা বিশাল প্রভাব পড়ছে। মানে এটা একটা জাতি আসলে মানে গড়ে উঠছে যে অন্যভাবে একটা জাতিকে যারা পঙ্গু করে দেওয়া হচ্ছে, ন্যায় এটা করছে না। সর্বত্রই হ্যাঁ, এক এক। এটা ভারতের ক্ষেত্রেও একই রকম, একই কথা প্রযোজ্য, একই কথা প্রযোজ্য, একই কথা। মানে আমাদের সাউথ এশিয়াতে বলতে পারি যে এটা হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর সাউথ ব্যাপার। এশিয়ান কান্ট্রিগুলো। আজকে বিশ্বের সব থেকে কম মানে বাচ্চা জন্মানোর দিনে, এই বিশেষ দিনটাতে এই বিষয়টাকে
এই বিষয়টাকে অবশ্যই আঙুল দিয়ে দেখানো দরকার যে ব্যবসার জন্য মেয়েদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং সন্তান জন্মের মতো একটা স্বাভাবিক পদ্ধতিকে কিভাবে নষ্ট করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। আবার আরেকটা কথা জিনিস দাদা, বলো। দাদা আরেকটা জিনিস কথা বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আমরা আসলে, আমার ক্ষেত্রেও হয়েছে, আমি খুব অল্প বয়সে মা হয়েছি। মানে আমাদের না মাতৃত্বের জন্য মানে কোনো যোগ্যতা লাগে না, জন্ম দিলেই হয়। হ্যাঁ, মাতৃত্বেরও যে একটা যোগ্যতা অর্জন করতে হয়, এটা যে পড়ালেখার প্রয়োজন আছে, এটাও আমাদের দেশে আসলে নেই। হুম, সেটাই, সেটা খুব যে একটা গুরুত্বপূর্ণ। মেয়েকে শারীরিক ভাবে শুধু তৈরি হওয়া না, সে মানসিক ভাবে তৈরি হওয়া, তাকে এই ব্যাপারে শিক্ষিত হওয়া, লেখাপড়া করে নেয়া। কারণ বাচ্চা লালন পালন করা এত সহজ না। আমরা বাচ্চার জন্মের সাথে সাথে মা হয়ে যায়, আসলে মা হওয়াটা খুব কঠিন, কিন্তু সত্যি বাবা হওয়াটা তো আরো কঠিন। সত্যিই তাই, সত্যিই তাই। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। আবার আরেকদিন কথা হবে খুব শীঘ্রই। তুমি সুইডেন থেকে যোগাযোগে থেকো এবং আমাদের ধন্যবাদ। আলোচনা হবে, কথা হবে। খুব ভালো লাগলো কথা বলে। বন্ধুরা, একটা ওকে ঝড় তুলে বিদায় জানান। আমরা বিদায় জানাবো সুপ্রীতিকে একটা ঝড়ের সঙ্গে। এবং তুমি আমাদের পেজটাতে একটু ঢুকে দেখো, বহু লোক বহু কথা লিখেছেন তোমাকে, সাধ্যমতো উত্তর দিও সময় পেলে, কেমন? ধন্যবাদ জানাই সুপ্রীতি, ধন্যবাদ। সবাই ওই ব্যাপারটা পড়বে, আমি একটু কাজ করি। হ্যাঁ, তুমি উইমেন চ্যাপ্টারটা ওখানে পোস্ট করে দিও, এবং- দু একটা লিঙ্ক আমি পোস্ট করো। এবং অবশ্যই। সবাই লিখতেও পারে, সবাই লিখতেও পারে। অবশ্যই অবশ্যই সবাই সেখানে লিখবেন। অবশ্যই। তোমার সঙ্গে আজকে তো পরিচয় হলো, আস্তে আস্তে আরো আগামীতে পরিচয় হবে। ধন্যবাদ, ভালো থেকো সুপ্রীতি, ভালো থেকো। ধন্যবাদ। হুম। আচ্ছা। আচ্ছা, এখন সমুদ্রের ধারে চললো সুপ্রীতি, আমরা তাকে বিদায় জানাই। জানিয়ে চলুন আমরা আমেরিকার ব্যাপারটা নিয়ে কথা বলি উদয়ন ভদ্রের সঙ্গে, তারপরে কথা বলবো ঋষিকের সঙ্গে। আমি দেখছি আজকে জনসংখ্যা একটু কম, ইন্টারনেটের সমস্যা নাকি কথাগুলো ভালো লাগছে না, হালকা পলকা কথাবার্তাই পছন্দ হচ্ছে। তাহলে ঠিক আছে, থাকুক। সংবাদ মাধ্যমের তো দায়িত্ব এটা নয় সারাক্ষণ শুধু রাজনীতি নিয়ে। উদাহরণ, তোমার পেছনে একটা আলো জ্বলছে, যে কারণে ছবিটা একটু হয়ে যাবে। পেছনের আলোটাকে একটু, আর ওই সাউন্ডটা কি বন্ধ করা যায়, যে সাউন্ডটা হচ্ছে। আর ক্যামেরাটা উল্টো রয়েছে আর কি, ক্যামেরাটা উল্টো রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এইবার ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। উদয়ন ভদ্র এসছেন আমাদের মধ্যে। উদয়নদা দীর্ঘদিন আমেরিকা প্রবাসী। উদয়নদা, ট্রাম্প আজকে যে কথাগুলো বললেন, তাতে তো মোটামুটি মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তোমার কি মত এ ব্যাপারে, ট্রাম্পের কথাবার্তা শুনে? আপনি করোনায় মরুন, হ্যাঁ করোনায় মরুন, কিন্তু আমাকে আগে ভোট দিন, তারপরে মরুন। শুভ সন্ধ্যা সবাইকে। হুম। আমি যেটা বলার চেষ্টা করছি যে ও whatever he is doing, হুম। he never ও কখনো করোনার ব্যাপারে একদম কি বলে কনসার্ন না, হুম। একদমই কনসার্ন না হুম। করোনার ব্যাপারে। ও হচ্ছে এই, আমি কিন্তু তোমার শুনতে পাচ্ছি না হ্যাঁ। সুপ্রিয়। আরে আমরা তো কথা বলছি না, তুমি কথা বলছো, আমরা তো শুনছি। বলো। ঠিক আছে, না আমি যদি তোমার মুখটা নড়ছে এইভাবে তুমি কথা বলছো। না 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 না, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড। তাই তো ওর হচ্ছে খালি রিইলেকশন, যার জন্য জন বল্টন গত পরশুদিন বলেছে যে হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট করোনা, হি ডাজন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড করোনা, ও আন্ডারস্ট্যান্ডও করে না। এই তুমি কি কথা বলছো দেখেছো, আমি শুনতে পাচ্ছি না। না না, তুমি ওখানে তুমি ওই স্ক্রিনটার দিকে তাকিও না, তুমি এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। ওখানে একটু দেরি করে ডেফার্ট লাইভ আসে, তুমি এদিকে তাকাও। হ্যাঁ, সবাই তোমাকে জানতে চাইছে তুমি কেমন আছো, সবাই তোমাকে প্রণাম জানাচ্ছে, পরিবারের সকলে তোমাকে শ্রদ্ধা করে, তুমি জানো। তুমি সবাইকে একটু একটা উইশ করে দাও, তারপরে কথা শুরু করো। হ্যাঁ, আমি ঠিকই আছি, করোনায় তো আটকে আছি এখানে করোনার জন্য কলকাতাতে। হুম। তা আমি এখন পর্যন্ত ফাইন। সাউথ সিটিতে এখন রাইট নাও 11 জন ইনফেক্টেড হয়েছে সোফার। তো আমি এখন ঠিকই আছি। সপ্তাহে কি 2 সপ্তাহে একবার করে যাই স্পেন্সার্সে, কি যা দরকার কিনে নিয়ে আসি, এইভাবেই আছি, ঠিকই আছি। আচ্ছা, এইবার বলি ইয়ের ব্যাপারে। ট্রাম্পের হচ্ছে রি-ইলেকশন, হচ্ছে ওর হচ্ছে রি-ইলেকশন। He doesn't understand anything else. He just don't care also anything else. Just re-election. এখন রি-ইলেকশনের জন্য
যা যা দরকার। ইন বিটুইন করোনা এসে গেছে, এখন করোনা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। প্রথমে তো বললো করোনা একটা আমাদের জ্বর অসুখ বিসুখের মতন, মানে সর্দি জ্বরের মতন। হুম। নিজে কখনো না মাস্ক পরলো না, অলরেডি গতকাল মাস্ক পরেছে। হ্যাঁ, তো প্রথম থেকেই তো নেগলেক্ট করেছে, এবং নেগলেক্ট করার জন্যই আমেরিকাতে এত এত করোনা সংক্রমণ হয়েছে। হ্যাঁ, একদমই খেয়াল করেনি। তারপরে যখন ও আরম্ভ করলো, তারপরে বলছি আচ্ছা, ইলেকশনের জন্য ওর যা যা দরকার তাই করেছে। ওরা রিসেন্টলি যদি আপনারা নোটিস করে দেখেন, এখন তো স্কুলগুলো বন্ধ, মানে আমি বলছি কিন্তু কলেজটা বন্ধই, হাই স্কুলগুলো বন্ধ, মানে সেকেন্ডারি স্কুলগুলো বন্ধ। সেইগুলোকে খোলানোর জন্য ও প্রেসারাইজ করে বলেছে যে আমি খুলতেই হবে, গভর্নরদের বলেছে। তারপরে বলেছে অ্যাকচুয়ালি ওর সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে ওর গভর্নমেন্ট 10% দেয় স্কুল চালাতে, বাকি 90% দেয় হচ্ছে স্টেট গভর্নমেন্ট। ও বলছে আমি ওটা বাড়িয়ে $200 বিলিয়ন বাড়িয়ে দেবো টাকাটা, তোমরা স্কুল খোলো। তাতেও যখন রাজি হয়নি, তখন বলে ওই যে 10% আমি দেওয়া বন্ধ করে দেবো। জানি, আমরা খবর করেছিলাম। উদাহরণ একটা ব্যাপারে একটু আসি, এই ট্রাম্পের এই সমস্ত মানে রাজনৈতিক ব্যাপার স্যাপারে তো চলতেই থাকবে। আমি একটা ব্যাপারে একটু আসি, একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যে H1B ভিসার ব্যাপারে মোদী সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এটা একটা সুন্দর ঘটনা আজকে আমার চোখে পড়েছে কাগজে, which is nice. অনেকে জানে না, বলছি অনেক কথা জানে না, যে আমরা যে কোনো লোক আমেরিকাতে ইনকাম করলে একটা সোশ্যাল সিকিউরিটি, তার কাছে একটা সোশ্যাল সিকিউরিটি কেটে নেয় অটোমেটিক্যালি স্যালারি থেকে। 6.2% এমপ্লয়ি দেয়, আর 6.2% এমপ্লয়ার দেয়। আচ্ছা, এইখানে কি হয়েছে যে এই যে H1 এর ছেলেগুলি, এরা কিন্তু এদেরও কাটে ওই টাকাটা। এবং আমরা প্রায় বেশ কয়েক বছর ধরে যখন থেকে ওরা আসা আরম্ভ করেছে, আমরা বলেছি যে এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায়। কারণ ওরা তো কোনো বেনিফিট পাবে না, ওরা তো কোনো সোশ্যাল সিকিউরিটি পাবে না। আমি যেরকম এখন আমার সোশ্যাল সিকিউরিটি ড্র করার হয়ে গেছে বলে আমি সোশ্যাল সিকিউরিটি ড্র করি, এবং ওই টাকাটা থেকে 6.2% যে দিয়েছিলাম তার থেকে এটা আসে, কিন্তু এরা পাবে না। এখন কি হয়েছে, ইন্ডিয়া গভর্নমেন্ট এই কারেন্ট গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্টকে মোটামুটি রাজি করিয়েছে, ওদের যে ট্রেড টক হবে, আপকামিং ট্রেড টকে এইটা একটা ইস্যু, এইটা একটা এজেন্ডা হিসেবে ধরেছে, যে এইটাকে ওরা পসিবলি এলিমিনেট করে দেবে। বিগ থিং ফর, আমি মনে করি আমাদের সব ছেলে মেয়েদের যারা পরে কাজ করতে গেছে H1B ভিসা বা অন্য কোনো মানে কি বলবো টেম্পোরারি ভিসাতে, যারা কি এমনকি আমাদের যে গান করার লোক, এখান থেকে সব গান করতে লোক যায় না পুজোর সময়, তাদেরও টাকাটা দিতে হবে, তো ওই তখন ওদের কাটবে না আর কি। এই বলছি এটা খুব ভালো কাজ করছে, মানে এই গভর্নমেন্ট এটা খুব ভালো করেছে আর কি, মোদী গভর্নমেন্ট। আর একটা ব্যাপারে একটু আসি উদাহরণ তোমার কাছে, ট্রাম্প তার দীর্ঘকালীন সহকারী যে 14 বছরের জেল হয়েছিল, সেই লোকটাকে তো ইলেকশনের প্রচারের জন্য আবার ফিরিয়ে নিয়ে আসছেন বোধহয়। অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের একটা এই কনস্টিটিউশনাল পাওয়ার থাকে, সে যদি মনে করে কোনো কনভিক্টকে সে কমিউট করে দিতে পারে। কমিউট করা মানে তার অন্যায়টাকে মকুব করে দেওয়া, তার আর জেল খাটতে হবে না। সেটা সব প্রেসিডেন্টই করে। এই লোকটা 14 বছরের জেল ছিল, ওর ওর ও ও অনেক মিথ্যা কথা বলেছিল, তার জন্য 14 বছরের জেল হয়েছে। কিন্তু ও এখন একে কমিট করে দিল যাতে ও ইলেকশনে ওকে হেল্প করতে পারে। এইটা কি বলে, ওই এই কাজটা উনি করেছেন আর কি। বললাম না, এনিথিং হি ইজ ডুইং রাইট নাও ইজ ফর রি-ইলেকশন আর নাথিং বাট রি-ইলেকশন। আমরা দেখব নভেম্বর পর্যন্ত আগে পৌঁছই কি পরিস্থিতি দাঁড়ায়। উদাহরণ অসংখ্য আজকে সুন্দর ব্যাখ্যা করলে তুমি, বিশ্লেষণটার জন্য ধন্যবাদ। ভালো লাগলো আমাদের ট্রাম্পের এই বক্তব্যটা অবাক লেগেছিল। সবাই করোনার জন্য যা যা করা দরকার সবাই যেন আমরা আমাদের পরিবার প্রত্যেকে সুস্থ থাকি। ঠিক, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। এইটা কিন্তু
মাথায় রাখুন, আমি বলছি না, অভিভাবক বলছেন, মানে কথাটা কিন্তু মন দিয়ে শুনুন এবং মনে রাখুন পরিবারের কেউ এখনো সংক্রামিত হননি, যেন না হয়, এটাই আমরা প্রার্থনা করব, যেন না হয়। উদাহরণ অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, আবার কথা হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, শিওর। আবার কথা হচ্ছে। বন্ধুরা চলুন চট করে যাই শ্যামনগরে, প্রথমে সুইডেন, তারপরে আমেরিকা। যদিও উদাহরণ এখন এখানে আসেন, কিন্তু একটু করে আমেরিকা নিয়েই উনি এলেন। এবারে শ্যামনগরে যাব, কারণ একটি তরুণ ছেলে, দেখুন তার মুখে শুনুন এখানকার পরিস্থিতি কি, কি চলছে, কি ঘটতে চলেছে এবং চারদিকে কি দেখা যাচ্ছে, লোকজন কতটা সতর্কতা অবলম্বন করছেন। এই প্রসঙ্গে ঋষিক চ্যাটার্জি নামের একটি তরুণ ছেলে, সে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, যোগাযোগ অনেকদিন ধরেই ছিল। আমি একটু জানতে চাইছিলাম ঋষিকের কাছে যে ঋষিক কী পরিস্থিতি একটু জানাও। সম্ভবত আজকেও তার ইন্টারনেট নেই, এ কি রে বাবা, না আছে, এই তো ঋষিক পাওয়া গেছে, এই তো ঋষিক এসছে, চমৎকার। ঋষিক তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছ ঋষিক? রিকানেক্টিং। ইন্টারনেট আমাদের ভোগাবেই। কোভ্যাক্সিন সম্পর্কে নবীনবাবু, শুভলক্ষ্মী দেবী জানাবেন, ওগুলো তো আমি জানানোর বিষয় নয়, আমার বিষয় নয় ওগুলো। ঋষিকের ইন্টারনেটে গন্ডগোল করছে, তারপরে আবার ফোন করি। রাশিয়ার ভ্যাকসিন, অনেকেই জানতে চেয়েছিলেন যে সুইডেনের থেকে রাশিয়ার ভ্যাকসিন সম্পর্কে জানাতে। সুইডেন থেকে উনি জানাবেন কি করে? আর রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারটা এখনো ফাইনালাইজ করবে WHO, আমাদের কারোরই ক্ষমতা নেই সেটা করার। আর কোভ্যাক্সিন প্রসঙ্গেও সর্বশেষ সংবাদ শুভলক্ষ্মী ঘোষকে দু একদিনের মধ্যেই আমরা বলবো, তিনি জানাবেন এসে যে কোথায় দাঁড়িয়ে আছি আমরা, কি পরিস্থিতি। ঋষিককে যোগাযোগ করতে পারছি না কেন? তার কাছে এমন কিছু খবর রয়েছে, এমন কিছু কথাবার্তা শুনতাম যেগুলো সত্যিই খুব ভালো লাগবে আপনাদের। আমি খুবই আশা করছি যে ঋষিককে আমরা যোগাযোগ করতে পারবো, কিন্তু করে উঠতে পারছি না। খুবই দুর্ভাগ্যের বিষয়, ঋষিককে কেন পাওয়া যাচ্ছে না? বারবার ইন্টারনেট সংক্রান্ত সমস্যা হচ্ছে। ঋষিককে আজকেও পেলাম না, এটা আমার ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। টেলিফোনে ধরি, অগত্যা কি করা যাবে? টেলিফোনে ধরা যাক, দেখা যাক টেলিফোনে ধরতে পারি কিনা। আরেকবার চেষ্টা করে দেখি, তারপরে টেলিফোনে ধরবো। একবার মাত্র তাকে পেলাম, মুহূর্তের মধ্যে ডিসকানেক্ট করে গেল, অর্থাৎ ইন্টারনেট সংক্রান্ত কিছু গন্ডগোল আছে। অনেকেই রয়েছেন, বিশ্বজিৎ, কৃষ্ণেন্দু, উদয়নদা রয়েছেন, ফিরে এসছেন অর্ধেন্দু, মৃণাল মুখার্জি, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আমাদের না, এটা বারবার গন্ডগোল করছে, অর্থাৎ কিনা আজও ঋষিককে ধরতে পারলাম না। এটা কপালের ফের বলা ছাড়া আর কিছু বলতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, করার যখন কিছু নেই, তখন আপনাদের আরও কয়েকটা জগৎ পরিক্রমার খবর বলে অনুষ্ঠান শেষ করি। ঋষিক যদি নিজে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে কানেক্ট করবো, যদি ওর ইন্টারনেট ফিরে আসে। আচ্ছা, ইস্তাম্বুলের একটা খবর, হাগিয়া সোফিয়া মিউজিয়ামকে মসজিদে রূপান্তরের তুরস্কের সিদ্ধান্তে ব্যথা পেয়েছেন পোপ ফ্রান্সিস। 24 জুলাই ওই মসজিদে নতুন করে প্রথম প্রার্থনা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশ্ব চার্চ কাউন্সিল এরদোয়ানকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ করেছে, কিন্তু লাভ নেই তাতে। হ্যাঁ, রিসিভ লিখেছে, দাদাভাই কল কেটে যাচ্ছে, অর্থাৎ যোগাযোগ করা যাচ্ছে না। কাজিরাঙা, আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে খোঁজমেলার সোনালী বাঘের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বন আধিকারিক পারভিন কাসওয়ান ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ূরেশ চন্দ্রের ছবি পোস্ট করে জানিয়েছেন এই বাঘেরা বিরল প্রজাতি। ফোন করছে ঋষিক। আর ঋষিক, তোমার ইন্টারনেট এসছে? যাক, এই তো কথা শুনতে পাচ্ছ? যাক, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। চলো দাঁড়াও, আমি একটু ঘুরিয়ে নিই, দেখো তো। আচ্ছা, একটু ঘুরিয়ে নাও ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নাও। দেখুন তো। হ্যাঁ, এবার হ্যালো, পাওয়া গেছে। বাবারই আঙুল পড়ে যাওয়া একটা সমস্যার ব্যাপার। বন্ধুরা, ঋষিককে দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি। ঋষিক, স্বাগত, হ্যালো, সুপ্রিয় লাইভে স্বাগত। হ্যাঁ, ঋষিক চ্যাটার্জি। সন্ধ্যা দাদাভাই। হ্যাঁ, ঋষিক চ্যাটার্জি তরুণ একটি ছেলে। ঋষিক, জানতে চাই তোমার কাছে প্রথমেই, যেটা আমার প্রশ্ন, তুমি পেশায় কি করো?
অ্যাকচুয়ালি আমি কলেজে মানে অধ্যাপনা করতাম গেল বছর পর্যন্ত, গত বছর অব্দি। এখন বর্তমানে আমি আমাদের এক পারিবারিক কালী মন্দির আছে, আপনি হয়তো নাম শুনেছেন, ঠান্ডাগড় মুলাজোর কালী মন্দির। ওখানে আমরা বংশ পরস্পর সেবায় থাকি। তা আমি এখন আমাদের এই পেশায় নিযুক্ত আর কি। আচ্ছা, তুমি তোমাদের কালীবাড়ির সেবায়ত হিসেবে কাজ করছো এখন, চমৎকার ব্যাপার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার মানে তুমি এই সেবায়ত হিসেবে যে কাজ করছো, তুমি অধ্যাপনার কাজ ছেড়ে দিয়ে তুমি এই এই পেশায় চলে এলে, এর নেপথ্যের সিদ্ধান্তটা কি একটু শুনি আগে চট করে, ছোট্ট করে। হ্যাঁ, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমি আমার মানে শিক্ষক জীবনে যেটা দেখেছি আর কি, সেটা দেখেছি যেটা যেটা আমি মানে অনুভব করেছি যে আমাদের প্রাচীন যে ধর্ম, সনাতন ধর্ম, যে সংস্কৃতি, যে কালচার, সেই জিনিসটা এখন অবক্ষয়ের দিকে, এবং অবক্ষয়ের দিকে চলে গেছে বলেই আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা অধঃপতনের দিকে চলে গেছে। আহ এই কারণে আর কি ফেরা, আর আমাদের যে প্রাচীন ধর্ম, সনাতন সংস্কৃতি, সেইগুলোকে যাতে নতুন ভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্যই আমার এই পেশাতে ফিরে আসা। ঋষিক, একটা ব্যাপার, আমি ধর্ম শব্দটাতে একটু আপত্তি করব। ধর্ম হচ্ছে তাই যা আমাকে ধারণ করে থাকে। আমি জানি না তুমি, অবশ্যই অবশ্যই আমি বলতে চাইছি আমাদের তুমি যাকে ধর্ম বলছো, আমি যদি তাকে একটা দর্শন বলি, সেটা কি অন্যায় হবে? হ্যাঁ, না না, ধর্ম অবশ্যই সমাজ দর্শন। স্বামীজি বলে গেছেন যে সাধনার মাধ্যমে আর কি সবকিছু স্তরে পৌঁছানো যায়, তা সাধনা বলা যেতে পারে, সাধনার দর্শন। ঠিক। ঋষিক, শ্যামনগরে তুমি তোমাদের ওই কালীবাড়িতে বা এলাকাতে, তোমাদের ওখান থেকে কিছুটা দূরে ইছাপুর, সেখান থেকে একটি ছেলে গতকাল না পরশু বোধহয় বিনা চিকিৎসায় প্রায় মারা গেছে, 10টা হাসপাতালে গেছিল, কোথাও সুযোগ পায়নি, ইত্যাদি ইত্যাদি একটা পরিস্থিতি হয়েছিল। তুমি কি সেটা খবর নিয়েছিলে, জেনেছিলে কিছু, জানো কিছু? হ্যাঁ, বাচ্চাটির অ্যাকচুয়ালি সুগার ছিল 800, এবং এই জন্য আর কি বাচ্চাটির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর কি। তা এটা তো একটা হচ্ছে বড় মানে, এটা তো বাচ্চাদের একটা মানে সুগার এসেছে, বাচ্চাটি মারা গেছে, এটা তো নিতান্ত খুব খারাপ মানে খারাপ ঘটনা বলতে পারেন, খারাপ সবকিছুর দিক থেকে খারাপ বলা যায়। কিন্তু বর্তমানে আমাদের এদিকে যে আসল যে সমস্যাটা, সেটা কিন্তু করোনার পরিস্থিতি। মানে মানুষ যে শুনছে না কিছু, মানুষ যে বুঝছে না, সেটা আমার কিছুদিনের কিছু ঘটনা আমি প্রত্যক্ষ করেছি, সেটা যদি সংক্ষেপে বলা যায় আর কি, যদি আমি অনুমতি দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, বলো, শুনতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সত্যিকারের বলতে কি, আমাদের তথাকথিত যারা মানে উচ্চবিত্ত শ্রেণী, তাদের মধ্যে কিন্তু একটু মানে এই কোভিড-19 যে পরিস্থিতিটা ভয়াবহ, সেদিকে কিন্তু নেতিবাচক একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। আমি যে জায়গাটায় থাকি সেটা বর্ধিষ্ণু জায়গা। সেই জায়গায় যারা এই যে আবাসন এবং বাড়ি, যাদের বড় বড় বাড়ি, সেসব মানুষরা বেমালুম মানে মাস্ক ছাড়াই আর কি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাজার দোকানে গেলে মানে বোঝা যাচ্ছে মানে মাংসের বাজার, মাছের বাজারে তাদের মানে মনে হচ্ছে একটা পিকনিক চলছে, কোভিড-19 একটা পিকনিক। মানে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে যে তাদের এই তারা এই সময়টাকে কিভাবে কাটাবে, মানে একটা হাস্যকর ব্যাপার বলা যায়, আর খুব খারাপ পরিস্থিতি বলা যায়। এই দুদিন আগে আমাদের মুলাজোর কালী মন্দিরে আমাদের এই কালীবাড়িতেই বাড়ি, তার ব্রহ্মময়ী গঙ্গোপাধ্যায় আর কি, তার ছোট ছেলে কোভিড-19 টেস্ট করতে দেওয়া হয়েছিল, এবং তিনি ছোট ছেলে যে গাড়িটি চালিয়ে আসাম শিলচর থেকে এখানে এসেছে, সেই গাড়িটি উনি মন্দিরে পুজো করাতেন এবং মাস্ক ছাড়া। এবং আমাদের যারা অন্য ব্রাহ্মণরা আছেন, তারা আর কি বলার পরে উনি মাস্কটা পরেন, কিন্তু তখন আমরা জানতাম না যে ওনার ছেলের আর কি কোভিড-19 পরীক্ষা করতে দেওয়া হয়েছে। আমরা পরে জানতে পারি, এবং আশ্চর্যজনক ব্যাপার, ওনার স্বাস্থ্য দপ্তর থেকে এসে ওনাদের ফ্যামিলিকে হোম কোয়ারেন্টাইন করার পরেও ওনার ছেলের বউ আজকে সকালবেলা বাজার করতে গেছিলেন, এবং বাজারের লোকেরা হইচই করার পর
কি তারপরে আর কি ওনাদের আর কি আবার ঘরের মধ্যে আর কি ওনাদের অনেক বুঝিয়ে সুঝিয়ে আর কি ঘরের মধ্যে থাকতে বাধ্য করা হচ্ছে। তা আমাদের এই প্রগতিশীল সমাজে যদি এইভাবে মানে নক্কারজনক পরিস্থিতি তৈরি করে, তাহলে অন্যরা শিখবে কি? তথাকথিত দেখতে পাচ্ছি যাদের আমাদের শ্যামনগরের কিছু জায়গা আছে খুবই মানে একটু বস্তি এরিয়া, ভিঞ্জি এরিয়া, তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক দিক লক্ষ্য করা যাচ্ছে। আশ্চর্যজনক ভাবে আমাদের শ্যামনগরে 15 থেকে 16 জন করোনা পজিটিভ এই বস্তি এরিয়ায় কোনো মানুষের মধ্যে কিন্তু এই প্রকোপ দেখা যায়নি। আবাসন এবং যাদের মানে একটু উচ্চবিত্ত শ্রেণী তাদের মধ্যে কিন্তু এই প্রকোপটা দেখা দিয়েছে। এখানে আমাদের পরিবারের একজন সদস্য রঘুনাথ বাবু, অনেকটা বয়স্ক মানুষ, তিনি আমারও শ্রদ্ধেয় মানুষ, তিনি লিখেছেন একটা শব্দ, একটা বাক্য লিখেছেন, ঋষি তোমাকে পড়ে শোনাই। মাস্ক ছাড়া চলাটাই যেন একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। এটা কি সত্যি? মানে মাস্ক না চলে, হ্যাঁ মাস্ক ছাড়া অবশ্যই। আমি ব্যাংকে কিছুদিন আগে গেছি, ব্যাংকের লাইনে ওনারা মানে ব্যাংকে তো এখন বাধ্য যে মাস্ক পরে আসতে হবে, এবং রীতিমতো লাইনে দাঁড়িয়ে অনেকে হাসাহাসি করছে, বলছে যে বাড়িতে সময় কাটছে না, ওই জন্য ব্যাংকে বইটা একটু আপডেট করতে এসেছিস, একটু সময়টাও কাটানো যাবে, একটু বাইরের হাওয়াও খাওয়া যাবে। তা এই বয়স শোনার সত্য বুদ্ধ, তাহলে আপনি বলুন এই ধরনের মানুষদের মধ্যে যদি এই প্রবণতা লক্ষ্য করা যায় তাহলে কি হবে? মানে এটা তো একটা মানে মানুষ তো মানে ওনারা বুঝতে পারছেন না যে করোনা কি জিনিস। একটা মানুষকে শেষ করে দিতে পারে, তার পরিবারকে শেষ করে দিতে পারে, সমাজকে শেষ করে দিতে পারে। এই এই ভাবনাটা মানুষের মধ্যে আসছে না। মানে অত্যন্ত খারাপ পরিস্থিতি মানুষের মধ্যে। আচ্ছা, এইটার নেপথ্যের কারণটা কি বলে তোমার মনে হয়? মানুষের এই বেপরোয়া মানসিকতাটা, যেটা মানে সব থেকে বড় কথা হচ্ছে, এটা আমি একটু বলি ঋষিক, একটা প্রশ্নটা কমপ্লিট করি। যে মানুষের এই বেপরোয়া মানসিকতাটা, সবকিছুকে হালকা করে নেওয়াটা, অন্তঃশ্বাস শূন্যতার দিকে, এত সমস্ত কিছুর মধ্যেই যেন একটা বিনোদন খোঁজার চেষ্টা, এই যে ব্যাপারটাকে তোমাদের প্রজন্মের, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে দেখো? এটা কি তোমরা মনে করো যে এটা গ্রহণযোগ্য, নাকি তোমরা এটার থেকে দূরে থাকতে চাও? তোমার ব্যাখ্যাটা কি? আমি একটু যদি অন্যভাবে ব্যাখ্যা দিই, একটু আমাদের এই সনাতন দর্শন দিয়ে একটু কি বলা যাবে? নিশ্চয়ই বলো। এর ব্যাখ্যাটা একটু যদি সনাতন, দেখুন আপনি যে প্রশ্নটা আপনার এই প্রশ্নটা আপনারই সকালবেলা লাইভ যে প্রোগ্রাম করেছেন তার মধ্যেই লুকিয়ে আছে। আপনি উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছেন। আমরা আপনাকে ভীষণভাবে ফলো করি। আপনিও শিখরের টেনে জার্মান থেকে এখানে চলে এসেছেন এবং ভারতবর্ষের আর কি মানে মানুষের মধ্যে একটা সচেতনতা ফেরানোর জন্য আমাদের কিন্তু এইটা বলা যেতে পারে আর কি আমাদের অতীতের মধ্যেই লুকিয়ে আছে এই ভোগভাগ প্রবণতা। আপনি যদি চারবাক দর্শনের কথা আজকে সকালে আপনি বলেছেন, চারবাক দর্শনে যদি দেখেন যে ইন্দ্রিয় সুখ মানে মানুষ নিজের সুখটা যদি লাভ করতে পারে সেটাই হচ্ছে চরম। মানে আর কোনো কিছুর পরোয়া করো না, সুখটা যেভাবে হোক তুমি ভোগ করো। এই সুখটা হচ্ছে কিন্তু এই চারবাক যে দর্শন, এটা কিন্তু মার্কসিজমের একটা কিন্তু পার্ট। আপনি যদি দেখেন যে মার্ক্সবাদও এই ভোগবাদ, হ্যাঁ, মানুষের সুখ ইন্দ্রিয় সব জায়গায় আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দেখেন যে সেখানেও ছেলে মেয়েদের মধ্যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার যে একটা মানে একটা কি বলবো আপনাকে, একটা কনসেন্ট্রেট করা, এই ধরনের প্রবণতা মানুষের মধ্যে নেই। সব মানুষ যেন এখন একটা ভোগবাদের মধ্যে দিয়ে চলছে। নিজের সুখটাই বড় সুখ। সমাজের যে একটা কল্যাণ, সমাজের যে একটা দর্শন লুকিয়ে আছে মানুষের আত্মসংযমের উপর, সেই জায়গাটা কিন্তু মানুষ হারিয়ে ফেলেছে। এখানে কিন্তু আমাদের প্রাচীন ভারতের সংস্কৃতিকে কিন্তু পরিপূর্ণভাবে জানতে হবে, বুঝতে হবে, আমাদের আত্মসংযমকে, আমাদের অনুভূতিগুলোকে, আমাদের কিন্তু এই জায়গাগুলোকে কন্ট্রোল করা দরকার। না হলে কিন্তু অবক্ষয়ের দিকে আমরা তো চলেছি, আরো অবক্ষয়ের দিকে চলবো। আমরা পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করার চেষ্টা করছি অন্যভাবে, কিন্তু পাশ্চাত্য সভ্যতার যে মানে বিনোদনটাকে আমরা ভাবছি যে এটাই আমাদের ভোগবাদ, কিন্তু তাদের যে সদর্থক দিকগুলো সেগুলোকে কিন্তু আমরা কোনো রকম ভাবে গ্রহণ করতে পারছি না। এটাই আমার মনে হয় যে আসল সমস্যা। আমি জানি না আমার এই মন্তব্যের সঙ্গে আপনারা কতটুকু আর কি সমর্থন করবেন, কিন্তু আমার দর্শনে একটু মনে হয়। এটা তুমি যে ব্যাখ্যাটা করলে ঋষিক, তোমার প্রজন্মের কাছ থেকে এই ব্যাখ্যাটা আমার খুব পছন্দ হলো। প্রত্যেকেই এটাকে সমর্থনও করছেন
এবং আমি মনে করি আজকের এই আচ্ছা ভয়ঙ্কর মহামারীর এই ভয়াবহ সময়ে আমরা যদি নিজেদের সংযমটাকে ফিরিয়ে আনতে না পারি, শুধুমাত্র ইন্দ্রিয় সুখটাকেই প্রধান বিচার্য না মানে সেখান থেকে সরে আসতে না পারি, তাহলে কোনো সম্ভাবনাই নেই আগামীতে সুস্থ একটা সমাজে বেঁচে থাকা। না, আমরা শেষ হয়ে যাবো দাদা, সমাজ একদম কিন্তু ধ্বংসের দিকে চলে গেছে। আমরা কিন্তু বুঝতে পারছি না আমাদের কতটা ভয়াবহ পরিস্থিতি। মানে এখন মানুষের মধ্যে অবিশ্বাস, দ্বন্দ্ব না, কিছুদিনের মধ্যে কিন্তু মানুষ মানুষকে বিশ্বাস করবে না। মানে মানুষের বিশ্বাস এখন মানুষের কাছে শত্রু হয়ে গেছে। আমাদের যে 3 মাস 4 মাস আমরা গৃহবন্দী থাকছি, এরপর আমাদের আত্মসংযমকে খুঁজতে হবে। আমাদের কিন্তু অতীত সংস্কৃতিকে বুঝতে হবে যে তখনকার দিনের মুনি ঋষিরা কিভাবে দিনের পর দিন কিন্তু আত্মসংযম করে তাদেরকে কিন্তু সমাজটাকে রক্ষা করেছিলেন। এই জায়গাটা কিন্তু আমাদের না যদি আমরা এই প্রজন্মকে বোঝাতে পারি, তাহলে আমাদের কিন্তু সমাজ ধ্বংসের দিকে, এটা অনিবার্য। আমি কিন্তু আশা দেখতে পাচ্ছি তোমার প্রজন্মের ছেলে মেয়ের কথা বলে যা আজকে তোমার মধ্যে প্রতিফলিত হলো, তাহলে আগামী দিনে তোমরাই কিন্তু আগামীতে থাকবে, আমরা থাকবো না। আগামী দিনে তোমরা এই পথে যদি এগোতে পারো, এগোতে হবেই, এছাড়া কোনো উপায় নেই, তাহলে আমি আশার আলো তোমার মধ্যে দেখলাম। এটা আমার কাছে ভালো লাগলো, আমার পছন্দ হলো ব্যাপারটা। আ- আমরা আপনাদের মতন মানুষকে নিজেদের বেঞ্চ ফিলোসফার গাইড হিসেবে মানছি। আপনাদের কাছ থেকে যেটুকু আমরা অর্জন করছি, আমরা চাইবো নতুন প্রজন্মের কাছে সেই জ্ঞান, বেশ কৃষ্টি, অতি কৃষ্টি, সেই জায়গাগুলোকে মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য এবং মানুষকে সেই পথে সঞ্চালিত করার জন্য। দেখা যাক, স্বামীজি যে বলেছিলেন যে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা, সেটা কতটুকু আমরা প্রজন্মের মধ্যে ফিরিয়ে দিতে পারি, তরুণ প্রজন্মের মধ্যে। অনেক ধন্যবাদ ঋষিক চ্যাটার্জি, তুমি প্রথম দিন এসেই মন জয় করে নিলে সকলের। আমি এইটাই আশা করেছিলাম তোমার প্রজন্মের তরফ থেকে একজন কেউ এসে এই কথাগুলো বলুক। দেখো, প্রত্যেকে তোমাকে প্রশংসা করে লিখছেন, তুমি সাধ্যমতো উত্তর দিও। আমি উত্তর তোমার তরফ থেকে এলে আমি খুশি হব, আনন্দ পাবো এবং আমার ভালো লাগবে। এবং তোমার প্রজন্মের অন্যান্য ছেলে মেয়েদেরও, তাদেরকেও তুমি বলো তারা যেন আসে এবং এই কথাগুলো শুনে বোঝার চেষ্টা করে। আমার মনে হয় পাকা বাঁশ নোয়ানো যায় না ঋষিক, কিন্তু যে বাঁশ এখনো নমনীয়, অর্থাৎ তোমার প্রজন্ম, তাদের কাছে কিন্তু আমরা পৌঁছতে পারি। আমি তোমার মাধ্যমে সেইটা চাইছি। ধন্যবাদ জানাই তোমাকে আবার, তোমাকে ধন্যবাদ জানাই। সকল বন্ধুদের শুভ কামনা রইল। আপনারা সাবধানে থাকবেন। আমাদের বেঁচে থাকার মধ্যে কিন্তু সমাজের সবকিছু লুকিয়ে রয়েছে, ভালো মন্দ। ধন্যবাদ ঋষিক, সঙ্গে থেকো, ধন্যবাদ দাদা। সঙ্গে থেকো, আবার কথা হবে। ভালো থেকো। খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো, ধন্যবাদ। বন্ধুরা, তো এই ছিল আজকের প্রজন্মের একটি তরুণ ছেলের কথা, যে কথাটা হয়তো আমার তো খুব পছন্দ হলো, আমার ভালো লাগলো। এই জন্য এইটা দেখে ভালো লাগলো যে দেখুন, আজকের প্রজন্মের একটি তরুণ ছেলে যখন এই ভাষায় কথা বলে, তখন এটা বিশ্বাস করতে ভালো লাগে আগামীর দিনগুলো এদেরই। এরা কিন্তু সুন্দর করে আগামী দিনগুলোতে পৃথিবীকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আমাদের এই একদম শেষ হয়ে আসা সমাজটাকে একটা সত্যি চেহারা দিতে হয়তো বা এরা পারবে। আমরা তো পারলাম না, আমরা ব্যর্থ, কিন্তু আমরা আমাদের ব্যর্থতাটাকে পুষিয়ে দিই করা। শেষের দিকে চলে এসেছি। একটা সংবাদ, দুটো সংবাদ আপনাদের বলবো। আমাদের দুবাইয়ের একটা খবর আছে, 17 বছরের ভারতীয় কিশোর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলে নিল 30 সেকেন্ড পাশাপাশি লাফ দিয়ে। দুবাইয়ের বাসিন্দা সোহম মুখার্জি একটি ডোলারের এপাশে ওপাশে 101 বার ঝাঁপ দিয়েছে মাত্র 30 সেকেন্ডে। স্লো মোশন করে ভিডিওটি করা হয়েছে যাতে বস্তু এবং সোহমের লাফ দুটোই ধরা পড়ে। 110 বার লাফায় সোহম, কিন্তু 9টি লাফ বাতিল করে দেয় গিনেস বুক কর্তৃপক্ষ। 30 সেকেন্ডে 101 বার লাফটা তারা গ্রহণ করেছেন, ভালো খবর। আর হ্যাঁ, শেষে বম্বে থেকে একটা খবর। স্বামীর সঙ্গে ঝামেলা করে তার রেঞ্জ রোভার গাড়ির বনেটে উঠে খবর হয়ে পড়লেন এক মহিলা। বম্বের পেডার রোডের এই ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয় মহিলাকে তার স্বামীর গাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে দেখা যায়, এমনকি তিনি তার স্বামীকে লাথিও মারেন। পরে পুলিশের হস্তক্ষেপে সমস্যা মেটে পুলিশ মহিলাকে ধরে নিয়ে যায়। তিনি দাম্পত্য কলহটাকে পথে নিয়ে যান, বনেটের উপর উঠে পড়েন, লাফালাফি করেন, ভদ্রলোককে লাথি মারেন, অকথ্য গালিগালাজ করেন। অর্থাৎ করোনা বিভিন্ন দিক থেকে খুবই ক্ষতি করে চলেছে। অনুষ্ঠানের শেষে এসে গেছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
আমি জানি না ইন্টারনেট সংক্রান্ত সমস্যা চলছে কিনা, কিন্তু একটু কম সংখ্যক মানুষকে দেখে আমার সেটা ভালো লাগছে না, কিন্তু করণীয় কিছু নেই। কারণ হুঁশ ফিরতে তো সময় লাগে, যখন হুঁশ ফিরবে তখন দেরি যেন না হয়ে যায়। ভালো থাকুন সকলে, আনন্দমে বিশ্বাস রাখুন, প্রাণানুসারে বিশ্বাস রাখুন, ইতিবাচকতায় বিশ্বাস রাখুন, এবং সর্বোপরি সঙ্গে থেকে আমাদের ইউটিউব পেজটিকে সমর্থন জানিয়ে আরও মানুষকে সেখানে নিয়ে এসে আমাদের কাজের সুযোগটা তৈরি করে দিন। সকলকে নমস্কার, ধন্যবাদ, প্রণাম। দেখা হচ্ছে আগামীকাল প্রাণের কথায় বেলা 12টায়। সে পর্যন্ত বিদায় জানিয়ে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় টিম সুপ্রিয় লাইভের সকলের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে বলি, আশা করছি আগামীটা ভালো হবে যদি আমরা ভালোর কথা ভাবি, নইলে কোনো পথ নেই। আনন্দ।